প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আপনারা যাদেরকে দেখছেন তারা হচ্ছে বাংলাদেশের জাতির কারিগর এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগুলি। আজ জাতি লজ্জিত, সারা বিশ্ব অবাক তাকিয়ে আছে। আমরা যাদেরকে দেখছেন, আজকে সপ্তম দিন এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলনের দিন চলছে। আর আমরা আপনারা তো জানেন, আজ অনশনের দ্বিতীয় দিন চলছে। গতকাল দুপুর 2টা থেকে এমপিভুক্ত শিক্ষকেরা অনশনের কর্মসূচি দিয়েছেন। তারা গতকাল 2টা থেকে এখনো পর্যন্ত অনশনে অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনার। তাদের এই ধুলাবলো আকাশের নিচে বসে করছে। এই শিক্ষকদের যতক্ষণ পর্যন্ত 3 দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। আর আমি আপনাদেরকে আজকে সরাসরি যুক্ত হয়েছি, একটু দেখাতে চেষ্টা করছি। এই কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষকেরা অসুস্থ হয়ে পড়ছেন। তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূর্ণ না হবে তারা অনশন চলবে। এবং সরকার বাহাদুরকে দৃষ্টি আকর্ষণ করব। তো আমরা যারা লাইভে যুক্ত আছেন, আমি একটু দেখাতে চেষ্টা করছি। এখানে গতকাল 17 শিক্ষক এই অনশনে অবস্থান করেছেন। আর এখানে সারা দুপুর থেকে আজও পর্যন্ত তারা অনশনে আছেন, না খেয়ে আছেন, এবং অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন ক্রমাগত। আর আপনাদেরকে অবগত করছি, এনসিবি কর্তৃক থেকে 4 জন বিশিষ্ট আছে। আমি এখন আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এখনও শিক্ষকরা শুয়ে আছেন এবং একজন থেকে আমরা বক্তব্য নেব, যিনি সেই বগুড়া থেকে এসেছে। আমার সাথে যুক্ত থাকবেন, যারা লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন। আর তারা দাবি আছে আমি মোহাম্মদ হাবিবুর রহমান, বরগুনা ডিস্ট্রিক্ট বেতাগী থানা থেকে মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আমাদের প্রাণের দাবি 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা আর 75% উৎসব ভাতা। এর আলোকে আমরা দীর্ঘদিন আজকে সপ্তম দিন এই খোলা আকাশের নিচে বৃষ্টি উপেক্ষা করে, রৌদ্র উপেক্ষা করে আমাদের প্রাণের দাবি, মনের প্রাণের দাবি শুধু একটাই, আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল আর 75% উৎসব ভাতা। সাধারণ কিছু আমরা আজ পর্যন্ত এর কোনো কিছুই পরিবর্তন দেখছি না। কেন যে তারা এভাবে করছে জানি না। আমরা গতকাল 2টা থেকে এ পর্যন্ত অন্বেষণ ধর্মঘট পালন করে আসছি। আর যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এই অন্বেষণেই থাকব। আমাদের খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে আমরা এখানে পড়ে আছি। আমাদের দিকে কেউ না তাকায় তাহলে কেমন করে আমরা এখান থেকে যাব।
আমরা কোনোভাবেই যাব না। ইনশাল্লাহ আমরা মরণকে সামনে রেখে আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা যে যেখানে আছেন এই শহীদ মিনার চত্বরে এসে উপস্থিত হন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, যেহেতু আমরা সপ্তম দিন 7 দিন পর্যন্ত এখানে অন্বেষণ, কালকের হতে অন্বেষণে পড়েছি। আপনারা সবাই যদি আপনাদের মনে প্রাণে ভালো লাগে তাহলে অনতিবিলম্বে এই শহীদ মিনার চত্বরে সবাই এসে উপস্থিত হবেন। আমাদের প্রাণের দাবি, আমাদের মনের দাবি, আমাদের পেটের ক্ষুধা, আমাদের ছেলে সন্তানের ভোগ বিলাস কোনোটাই হচ্ছে না। তাই আমি সমস্ত শিক্ষক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আপনাদের প্রাণের দাবি, আপনারা শিক্ষা কার্যক্রম বন্ধ করে আছেন, তবুও এই শহীদ মিনারে আসলে একটু ভালো হয়। আপনারা সবাই আসুন, আমাদের দাবি আদায় করে আমরা এখান থেকে ঘরে ফিরে যাব। আর না হয় আমরা এখানেই আমাদের আত্মবিসর্জন দেব। জাতি, আমাদের শিক্ষক মণ্ডলী ভাইরা যারা আছে, পরবর্তী প্রজন্ম আমাদের দ্বারা যদি উপকৃত হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, স্যারকে মাইক্রোফোনটা দেন। টিপ দিয়ে খুলতে হবে, টিপ দিয়ে খুললেন। হ্যাঁ, চাপ দিয়ে, হ্যাঁ চাপ দেন, গুতাম তো চাপ দেন। হ্যাঁ, ওটাকে না। স্যার, আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? হ্যাঁ, চাপ দিয়ে টিপ লাগাইছে। হ্যাঁ, এখানে বসতে হবে, কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশের 34 জেলার শিক্ষক শিক্ষিকা, চতুর্থ শ্রেণীর কর্মচারী ভাইয়েরা আমার, আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি। আমরা শাহবাগে মিছিল করেছি, আমাদের দাবি দাওয়া পেশ করেছি। গতকাল আমরা ডিএসসিতে মিটিং করেছি, আমাদের দাবি দাওয়া পেশ করেছি। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের মাত্র 5% দিতে চায়। আমরা 5% নেব না। দাবি 20% বাড়ি ভাড়া, 15% মেডিকেল, 75% চতুর্থ শ্রেণীর কর্মচারী ভাইদের উৎসব ভাতা, এই ছোট্ট একটা দাবি। এই দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের সঙ্গে তাল বাহানা করতেন। আমাদের দাবি মানা না হলে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করবো না। আমাদের দাবি, আমাদের প্রাণের দাবি, 63 জেলার শিক্ষক মণ্ডলীর দাবি, চতুর্থ শ্রেণীর কর্মচারীর দাবি। আমাদেরকে এই রোদ্রে শীতে পাঞ্জাবি পায়জামা ভেজে যায় আমাদের। আমরা ছটফট করেছি। আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে, অনেক শিক্ষক হাসপাতালে আছেন, অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। আজ আমরা অনশন কর্মসূচি ঘোষণা করেছি। আজকে আমরা এখানে একটা মিছিল করব। মিছিল করে আমরা আবার অনশনে চলে যাব। যদি শিক্ষা উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় যদি আমাদের দাবি আজও মেনে না নেয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা এই 64 জেলার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমরা আন্দোলনে আছি, আন্দোলনে আমরা থাকবো। আমরা আমাদের দাবি, প্রাণের দাবি, আমরা পুলিশ দিয়ে আমাদেরকে অত্যাচার করালেন, আমাদের রৌদ্রে কষ্ট করালেন, বৃষ্টিতে ভেজালেন। এই শহীদ মিনারে আমরা অনেক কষ্ট করে মশার কাপড়কে কুকুরের সঙ্গে বসবাস করতেছি। অনেক টেনশন, জীবন বাজি রেখে, জীবন রেখে আমরা এখানে আছি। আমাদের দাবি, আমাদের প্রাণের দাবি মানতে হবে। আপনি মেনে যান। আমরা ক্লাসরুমে ফিরে যেতে চাই। আমরা ছাত্রছাত্রীদের রেখে এসেছি, আমাদের মন ভালো লাগে না। আমরা শিক্ষাদান করব, আমরা ক্লাসে চলে যাব। আমরা আজ রাস্তায় কেন, আমরা শহীদ মিনারে কেন? প্রধান উপদেষ্টা মহোদয়, আপনিও নমনীয় হন।
আমাদের যে উদ্যোক্তন নেতারা আপনার কাছে গিয়েছিল, আপনি তাদের সঙ্গে হাসির কথা বলেন নাই। যদি আপনি এখনো আমাদের সঙ্গে হাসির কথা আমাদের নেতা কর্মীর সঙ্গে না বলেন, একতা ঘোষণা না করেন, তাহলে আমরা এই বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং 14 শ্রেণীর কর্মচারীবৃন্দ এবং আমাদের ছেলেমেয়ে এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীকে আমরা অভিভাবক সহ কঠোর ঘোষণা করবো, কঠোর আন্দোলন করবো। আমরা রাস্তাঘাট অচল করে দেব, ঢাকা শহর অচল করে দেব, আমরা সচিবালয় ঘেরাও করবো, আমরা যমুনায় যাবো। আপনি আমাদের দাবি মেনে নেন, আজও সময় আছে তুই জানে। আপনি দেখেন ছাত্ররা কি অবস্থায় আছে, আমরা কি অবস্থায় আছি। আমরা যদি সুষ্ঠুভাবে দক্ষভাবে ছাত্রদের বেতন না বাড়ি, তাহলে এদেশের সম্পদ হবে না। ছাত্ররা হলে দেশের সম্পদ, এই দেশের ভবিষ্যৎ, আমাদের দেশের গৌরব। আর আমরা শিক্ষক, আমাদের হাতকে যদি আপনি শক্তিশালী না করেন, তাহলে আমরা কিভাবে এই দক্ষ কারিগর তৈরি করে দেবো। আপনি দেখেন, বিদেশে দেখান, ভারতে দেখান, মালয়েশিয়া দেখান, শিক্ষকদের কত বেতন, তাদের কি সম্মান। আর আপনি আমাদের কি সম্মান দিচ্ছেন? আমাদের ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করতেছেন না। আর আমাদের কারণে পুলিশ দিয়ে লাঞ্ছনা করেছেন। শিক্ষক ছিলেন আপনি, একটু প্রচার, আপনি জানেন একজন আদর্শ শিক্ষকের জীবন যাপন করতে ডাল ভাত খাতে কি পরিমাণ টাকার প্রয়োজন। একটা ছেলে মেয়েকে বাইরে থেকে পড়াশোনা করা যায়, তাহলে কিভাবে তারা চলবে। আর আমরা যে অনশনে আছি, আমরা দেখতে পাচ্ছেন, আমরা অনশনে আছি, অনশনে থাকবো আমাদের দাবি না মানা পর্যন্ত। আমরা এই অনশনে থাকবো। অনেক মিডিয়া ভাই আমাদেরকে সহযোগিতা করেছে, পুলিশ ভাই আমাদের সহযোগিতা করেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহযোগিতা করেছে, অপাময় জনসাধারণ আমাদের সহযোগিতা করেছে। যে তাদের যৌক্তিক দাবি, তাদের যৌক্তিক দাবিটা মানা উচিত। আমরা অনুষ্ঠানে আছি, আমরা না খেয়ে মারা যাবো, তবুও আমরা ফিরে যাবো না, ক্লাসরুমে ফিরে যাবো না। এই প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আপনি দেখুন, শুনুন, বুঝুন আমাদের দাবি মেনে নেওয়ার জন্য। আমরা গতকাল থেকে অনুষ্ঠানে আছি। এই বাংলাদেশের যারা শিক্ষক শিক্ষিকা বা 14 কর্মচারী মতো আমরা এই বসার কাপড় খেতে সারা রাত। আর টেনশন না, যখন না জানি কখন কি হয়ে যায়, পুকুরে কামড়, এগুলো আমাদের অসহ্য। ঘুম নাই, চিন্তা ভাবনা সব করছি। আমাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা চিন্তা ভাবনা করছে, স্কুলের ছাত্রছাত্রীরা টলমল করতেছে, আমাদের ছাত্ররা খবর ফিরে আসবে, কবে আমাদের ক্লাস নেবে, আমাদের পরীক্ষা। আমরা অনুষ্ঠানে আছি, অনুষ্ঠানে থাকবো। আপনি যদি আমাদের দাবি মেনে না নেন, তাহলে আমরা সামনে নির্বাচনী পরীক্ষা নেব না, পরীক্ষা আমরা ডিউটি যাবো না, এবং নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না। আমরা 6 লক্ষ শিক্ষক, আমাদের পরিবার আছে, আমাদের জনগণ আছে। আমরা নির্বাচনে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবো। আমরা দেখিয়ে দিব যে আমরা শিক্ষক, আমরা মানুষ করা কারিগর, আমরা জাতি করা কারিগর। আমাদের আমরা ছাড়বো না, আমাদের দাবি না মানা পর্যন্ত। কথা বলবেন, বসেন, কথা বলবেন। জি স্যার, ধন্যবাদ। বলেন আমাদের শেষ দাম দাম আছে, যারা ভালো বলতে পারবেন তারাই বলেন। যারা বলতে পারবেন বুঝতে পারবে। আমাদের দাবি হল 20%। কারিগররা সবাই গ্রুপে সবাই গ্রুপে দেবেন। শুধু এই একটা কথাই, মানে আর বাইরে রাঙামাটি কাউকলি থেকে আসছি। কাউকলি অনেক দূর থেকে আসছি। আমরা আপনাদের সাথে একমত পোষণ করার জন্য আমরা আসছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসবে আশা করি। আমরা আজকে 10টার ভিতরে আমাদের এখানে পরিপূর্ণ হয়ে যাবে। আজকে কালকেও আসবে, আমি বলছি স্যার কোথা থেকে এসেছেন, আর এই কর্মসূচি আছে 7ম দিন চলছে এবং অনশন চলছে, সে ব্যাপারে একটু কথা বলবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা
যারা এসছি এখন, যারা এখানে বসছি, তারা আমরা রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত যতগুলো স্কুল, কলেজ এবং মাদ্রাসা আছে, আমরা সেখান থেকে সবাই এই আন্দোলনের সাথে একাত্মতা এবং সংহতি প্রকাশ করার জন্য এসছি। আমাদের এই আন্দোলন যাতে সফলকাম হয়, আমরা এখানে যারা এসছি তারা এখানে বিগত অনেক দিন ধরে, আজকে প্রায় 1 সপ্তাহ ধরে এই জায়গায় শহীদ মিনারে তারা খুব কষ্টের সাথে দিন যাপন করছে। আজ এই দিন যেতে যেতে 8 দিন হয়ে গেল, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার কোনো খবর নেই, উনি আমাদের দিকে তাকাচ্ছেন না। আমরা আজ ক্লাস ছেড়ে সবাই রাস্তায় খোলা আকাশের নিচে বসে আছি। আমাদের চেয়ে অনেক কষ্ট করছেন আমাদের স্যার আজিজি স্যার, অনেক কষ্ট করছেন, কিন্তু আমাদের জন্য উনি যতটুকু চেষ্টা করতেছেন আমাদের জন্য, আমরা সবাই ওনার সাথে একাত্মতা প্রকাশ করছি। আমরা কখনো ওনাকে ত্যাগ করে যাব না। আমরা ওনার সাথে সব সময় রাজপথে আছি। আমরা জীবনে কখনো জীবন দিয়ে দেব, আমরা ওনার জন্য দরকার হলে জীবন দিব, ওনার চোখের পানি বৃথা যেতে দেব না। উনি যাতে সফল কাম হয় আমাদের সবার, ওনার চোখের পানি দেখে আমাদের চোখের পানি চলে এসছে। প্রধান উপদেষ্টা তার চোখের পানি কিভাবে কেন রাখে? প্রধান উপদেষ্টা চুপ করে থাকতে পারেন? উনি আমাদের অভিভাবক, অথচ উনি কোনো কথাই বলছেন না, উনি একেবারেই নিশ্চুপ। কেন উনি নিশ্চুপ? আমাদের দিকে ওনার উচিত তাকানো, আমাদের উচিত আমাদের দিকে উনি তাকানো। কারণ 97% বেসরকারি শিক্ষক আমরা পরিশ্রম করে যাচ্ছি, সরকারি আছে মাত্র কয়েকজন, তাহলে 3% স্কুল, কলেজ এবং অন্যান্য কিছু, কিন্তু 97% বেসরকারি শিক্ষক শিক্ষিকারা আজকে দীর্ঘদিন ধরে 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা, কি আমাদের জন্য একটা লজ্জাস্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। দয়া করে আমাদের এই যৌক্তিক দাবি, বেসরকারি শিক্ষকদের জন্য আপনি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার ব্যবস্থা করে দেবেন। এটাই আমরা সবসময় আপনার কাছে আশা করে আসছি, আমরা আশা করছি। আপনি কখনো চুপ করে থাকতে পারেন না, আপনি অবশ্যই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন। আমরা আশাবাদী আপনি আমাদের কাছে আসবেন, আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন। আমরা এতগুলো শিক্ষক আজ ক্লাস ছেড়ে সবাই আজকে আমরা মাঠে। কেন আমরা মাঠে থাকবো? আমাদের উচিত ক্লাসে ফিরে যাওয়া, কিন্তু আপনি সে ব্যবস্থা করে দেবেন আমরা যাতে ক্লাসে ফিরে গিয়ে সবগুলো পরীক্ষা নিতে পারি। কিন্তু আপনি যদি নিশ্চুপ থাকেন, ক্লাস কিন্তু স্থবির হয়ে যাবে, শিক্ষার্থীরা দুর্বল হয়ে যাবে। এর দায়ভার কিন্তু শিক্ষকদের নয়, এর দায়ভার রাষ্ট্রের। এটা কিন্তু রাষ্ট্রকেই বহন করতে হবে, শিক্ষকদের দায়ী করা চলবে না। আমরা সব সময় কোনো একটা আন্দোলন দাবি নিয়ে আসলে সব সময় আমাদেরকে আশাবাদী দেওয়া হয়, কিন্তু আশা পূরণ করা হয় না। কেন পূরণ করা হবে না? আমরা কি পরিশ্রম করি না? আমরা কি স্কুলে যাই না? আমরা কি শিক্ষার্থীদের শিক্ষা দেই না? কেন? আমাদের উচিত আমরা আমাদের দাবি নিয়ে সারা জীবন আমরা আমাদের দাবি নিয়ে রাজপথে থাকবো, কিন্তু আপনি আমাদের এই দাবি অবশ্যই পূরণ করবেন। আমরা সবসময় আশাবাদী, আশা করি আপনি আমাদের এই দাবি পূরণ করবেন। আমাদের আজিজি স্যারের আর কখন আমাদের আজিজি স্যার এবং ওনার সাথে যারা যান তাদেরকে অপমান করবেন না, দয়া করে তাদেরকে অপমান করবেন না। তাদেরকে আপনি সম্মানের সাথে আমাদের দাবিগুলো আপনি মেনে নেবেন, এই প্রত্যাশা করছি আমি। দয়া করে আপনি আমাদের এই দাবিগুলো মেনে নেবেন। সবাইকে আমি আমার স্যার একটু আপনার সাথে, সরকার যে শিক্ষকদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল এই দাবিগুলো পূরণ করবে কিন্তু করলো না, সেটার উপরে প্রতিক্রিয়া একটু জানাবেন। আমাদের দাবির
অনেক আগে থেকে দেওয়া হয়েছিল স্যারকে। স্যারে বলেছেন আমি অবশ্যই আপনাদের দাবিটা যৌক্তিক, আমি মেনে নিয়েছি, আপনারা বেশি কিছু চান নাই। কিন্তু উনি আমরা যখন চলে আসলাম ওনার আশ্বাস উনি ভুলে গেছেন। উনি কিন্তু আশা পূরণ করেন নাই, বারবার যেতে হয়েছে, বারবার দৌড়ঝাঁপ দিতে হয়েছে, কিন্তু কোনো লাভ হয় নাই। আবার শিক্ষকদেরকে রাজপথে নামতে হলো। এটা কি শিক্ষক সমাজের অপমান নয়? দয়া করে আপনি আমাদেরকে আর অপমান করবেন না। অনুরোধ রইল আপনি আমাদের দাবি মেনে নেবেন, অতি শীঘ্রই আপনি আমাদের মেনে নিয়ে, আমাদের দাবিগুলো মেনে নিয়ে, আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদেরকে শ্রেণী কক্ষে ফিরে যেতে সাহায্য করবেন। এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বলবেন স্যার? না স্যার একটু জায়গা দিয়ে দেন স্যারকে। স্যার কোথা থেকে এসেছেন আর আজকে 7ম দিন কার্যক্রম চলছে এই বিষয়ে? হ্যাঁ, বসে কথা বলতে পারবেন স্যার। আমি মোহাম্মদ আলী মন্ডল, আমার জেলা হলো গাইবান্ধা। আমি আব্দুল্লাহ আকবরানী খান উচ্চ বিদ্যালয়, আমি গাইবান্ধা থেকে এসেছি। আমরা এখানে এসেছি 12 তারিখ থেকে। 12 তারিখ থেকে আমরা এসেছি জাতীয় প্রেস ক্লাবে গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় প্রেস ক্লাবে আমাদের শিক্ষককে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে, গরম পানি দেওয়া হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে। তারপরে আমাদের শিক্ষকদের হাত করা করে থানায় নিয়ে গিয়েছে। আমি আজকের এই অনশন থেকে আমি বলতে চাই সকলের উদ্দেশ্যে যে এই কুলাঙ্গার সরকারের এই পেটুয়া বাহিনী আমার শিক্ষকের গায়ে হাত লাগিয়েছে, তাকে অতি সত্বর চাকরি থেকে বরখাস্ত করতে হবে, তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আপনারা একটু স্লোগান দিবেন, খেলার নাম বাবাজি, নেতা আমাদের আজিজি। খেলার নাম বাবাজি, খেলার নাম বাবাজি, খেলার নাম বাবাজি, নেতা আমাদের আজিজি। আজিজ ভাইয়ের কিছু হলে, আজিজ ভাইয়ের কিছু হলে 24শে গণ অভ্যুত্থানের সময় আমরা মাঠে ছিলাম, আমাদের সন্তানরা মাঠে ছিল। আবু সাইদের রক্তের বিনিময়, মুগ্ধের রক্তের বিনিময় আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছিল। আমরা বেসরকারি শিক্ষক কর্মচারী কলেজ, মাদ্রাসা, স্কুল আমরা ভেবেছিলাম যে বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আমাদের শিক্ষকদের আর কোনো সময় মাঠে নামতে হবে না, আমরা দাবি আদায় করতে হবে, আদায় করতে পারবো। আপনি যে প্রশ্নটা করছিলেন, আমরা বারবার দেখেছি আমাদেরকে 6,500 টাকা বাড়ি ভাড়া দেওয়া হবে, 1500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে, কর্মচারীদের কল্যাণ ভাতা 70% দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আন্দোলনের আসার পরে অপমানিত হয়েছে। আমাদের 6 লক্ষ শিক্ষকের মনে আঘাত দিয়েছে। আমি এই অনশন থেকে ঘোষণা করতে চাই, এই শিক্ষা উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। শিক্ষকদের নিয়ে উনি সিনেমিনি খেলাছে, এখানে গুন্ডামি, শিক্ষকদের নিয়ে উনি গুন্ডামি শুরু করেছে, অবহেলা মনে করে। আবার কয় শিক্ষকরা আবার আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের 2টা কথা বলবো আমাদের ভাতিজা তারেক জিয়া সম্পর্কে। আমি তারেক জিয়া ভাতিজা, ভালো করে শোনো, তোমার বাবা ছিল দেশের মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমানকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, তোমার মাকেও শ্রদ্ধা করে, সম্মান করে। তুমি অতি সত্বর, তোমার কাছে আমি অনুরোধ করব, তুমি ওই সেলিম কুলাঙ্গারকে তোমার পার্টি থেকে বাদ দিয়ে দাও, বাদ না দাও। আমরা 6 লক্ষ শিক্ষক, 6 লক্ষ শিক্ষকের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, বাবা, শ্বশুর, শাশুড়ি, আমরা তোমাকে উপযুক্ত জবাব দিয়ে দেবো সময় মতো। তারেক জিয়া, তুমি আমাদের বাসটা, আমি তো সম্মান করি, তুমি লন্ডনে আসো, দেশে আসো বাবা, তোমাকে আমরা বরণ করে নেই। তুমিও কথা বলছিলে বাবা, রাষ্ট্রের কাঠামো অনুযায়ী আমি শিক্ষকদের দাবি পূরণ করবো। তুমি এই কথা বললা কে? তুমি বলতে পারলা না? আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমার বাবাকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে।
আমরা জিয়াউর রহমানকে আসলে শ্রদ্ধা করি, সম্মান করি, তোমার মাকেও শ্রদ্ধা করি, সম্মান করি। তুমি 24 ঘন্টার মধ্যে ঘোষণা দিয়ে দাও, আমি যদি ক্ষমতায় যাই বাংলাদেশের শিক্ষকরা কোনো রাজপথে নামতে হবে না, আমি তাদের দাবি পূরণ করে দিব। আমি সরকার চাকরি জাতীয় স্যার আমি একটু, আপনি গতকাল থেকে অনশন চলছে দুইটায় আপনি আছেন না, এখন প্রতিক্রিয়া কি আপনার, যে কি অবস্থা, শরীর কেমন? 3টা দাবি দিয়েছি। একটা দাবি হলো, আপনার ফার্স্টে আপনার শরীর কেমন এখন? আমার শরীর একটু না অসুস্থ আমি আগে থেকেই, কিন্তু আমি প্রোগ্রামে এসে এবং মিছিল মিটিং এ এসে এই আনন্দ উপভোগ করে আমার শরীর কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়েছে। কালকে দুর্বল হয়েছি, কিন্তু ডাক্তার কালকে আসে বলছে আপনি একটু নাপা খাবেন আর কি করবেন, একটু স্যালাইন খান। ডাক্তার কোথা থেকে এসেছে? আপনারা কার ডাক্তারের সেবা পেয়েছেন? ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, কোন কারা সেবাটা দিচ্ছে, কোন কোন মেডিকেল টিম সেবা দিচ্ছে? আপনি বিশ্ববিদ্যালয় ট্রেনিং করে যারা এনসিবির মাধ্যমে আসছিল। আর আমি বলতে চাই, আমাদের 3টা দাবি হলো, সামান্য দাবি করেছে আমাদের আজিজ স্যার, ভদ্র মানুষ, উনি চায় না, উনাকে দাবি করার দরকার ছিল যে সরকার যেভাবে দেয় সেভাবে দেন। উনি না করে সরকারকে তাদের দেখা দেয় না বলে উনি বলছে যে আমাদের শিক্ষককে 20% মাত্র দিয়ে দিবেন। এটা কিন্তু সামান্য জিনিস। আমরা 100% জানাই, রিস্কাওয়ালা জানে যে শিক্ষকদের কেন। কালকে আমার এক রিস্কাওয়ালার সাথে কথা হলো, এটা কোন দেশে আমরা বাস করি, একটা শিক্ষকের বাড়ি ভাড়া হলো 1000 টাকা, আমি বাড়ি ভাড়া দিয়ে থাকি 7000 টাকা, আর একটা স্কুলের শিক্ষকের বাড়ি ভাড়া হলো 1000 টাকা। লজ্জা লাগে, লজ্জায় আমি মাথা হেড করে আপনাদের প্রোগ্রাম প্রতিদিন আমি রিক্সা চালান মধ্যে 1 ঘন্টা করে শুনি, কিন্তু আমি আফসোস করি, কিন্তু আমার ক্ষমতা নাই, তো আমি কি করব? রিক্সাওয়ালা প্রতিক্রিয়া করে, ইলেকট্রিক মিস্ত্রি প্রতিক্রিয়া করে, সারা বাংলাদেশের আনাচে কানাচে সবাই এটার ধিক্কার জানাচ্ছে। কিন্তু আমাদের অপদার্থ এই উপদেষ্টা, এই এই সারা দেশের শিক্ষককে তুমি অপমানিত করেছো, এমন অপমানিত করেছো। এই ব্যথা কবক কার কাছে ভাই? মনে বড় ব্যথা, এই ব্যথা দূর করতে পারি না। আমার ছেলে 3টা, আমি স্ত্রী আছে, পরিবার আছে, আমার ছেলেও পড়াশোনা করে, আমরা তাদেরকে ঠিক মতো বেতন দিতে পারি না, তাদের ভাতা দিতে পারি না। দুঃখের বিষয়, আমাদের সাথে যারা চাকরি করে তারা বোনাস পায় 60-70 হাজার টাকা, আমরা বোনাস পাই মাত্র 3,000-5,000 টাকা। এবার যাই হোক, বাড়ায় দিয়ে 50% করেছে। আমাদের উদ্দেশ্য হলো, আমাদের দাবি হলো, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত এই যে আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না। আমি আজিজ স্যারকে বলবো, আমাদের শিক্ষকরা শুধু প্রেস ক্লাবে না, শুধু শহীদ মিনারে না, যেখানে চাবে সেখানে মিটিং করতে দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে চাই, যদি আমাদের শিক্ষকের যদি গায়ে একটা আপনি আসর মারেন, আমরা আপনাদেরকে কামড় মারবো, কামড় মারবো। দাবি পূরণ করতেই হবে ভাই। দুঃখের বিষয়, আমি আপনাদেরকে বলি, আমাদের দাবি সামান্য, 500 টাকা থেকে 1500 টাকা, আপনার 1000 থেকে 2-3 হাজার টাকা বাড়িয়ে দিলে কিন্তু সরকারের কোনো ক্ষতি হবে না। সরকার হাজার হাজার টাকা লুটপাট করে, কম্পিউটার নামে তুমি লুটপাট করে, ট্রেনিং এর নামে লুটপাট করে, সব কিছু তারা লুটপাট করে খাচ্ছে। আর শিক্ষকের বেলা আসে তাদেরকে হাত ছোট হয়ে যায়। আপনি একটু হাসেন। আমি আর একটা কথা বলবো, প্রধান উপদেষ্টা আমাদের, আপনি অত্যন্ত ভদ্র মানুষ স্যার। আপনাকে যখন 6,000 কোটি টাকার মামলা দিয়েছিল, এদেশের সবাই আফসোস করছে যে এনার কাছে মামলা দেয়, এনারে টাকার অভাব নাই, ইনি আবার 6,000 কোটি টাকা মাই খেলে কি হবে? যাই হোক, ওরা সবাই জানছে। আপনার তো 6,000 টাকা শেখ হাসিনা থাকলে দেওয়া লাগতো, ফেরত দেওয়া লাগতো। আপনি আমাদের কাছে একটু আগে এসে 6,000 টাকা শিক্ষকদের দিয়ে দেন, আরো কিছু দিয়ে আপনি শিক্ষকদের দাবি পূরণ করে দেন। স্যার, আপনি সম্মানী মানুষ স্যার, আপনি সারা জীবন এই শিক্ষকদের স্বর্ণ অলংকার হয়ে থাকবেন। আপনাকে দোয়া করবো, আমরা 5 লক্ষ শিক্ষক দোয়া করবো, 6 লক্ষ শিক্ষক দোয়া করবো, 6 লক্ষ শিক্ষকের স্ত্রী দোয়া করবে, ছেলে মেয়ে দোয়া করবে। স্যার, ভবিষ্যতে যদি কোনো অকাম ডকাম করে থাকেন স্যার, অন্যায় করে থাকেন স্যার, সব মাপ হয়ে যাবে স্যার। আমরা তো ওনার থেকে দূরে বসে আপনার টানি নিয়ে আমরা ব্যস্ত যাবো স্যার। শেষ করেন স্যার, আমরা ওই প্রসঙ্গে অন্য প্রসঙ্গে যাবো না স্যার। ঠিক আছে স্যার, আমাদের দাবি পূরণ করেন, আমাদের দাবি পূরণ করেন। বলতে দেন, শুরু করা কতদিন, আমরা তো গাড়িও পারি না।
হ্যাঁ দেবো স্যার, সবাই কথা বলবেন। আমি কথা বলে নিই, আমি সবারই দেবো স্যার। দিচ্ছি লেখ একটু একটু। হ্যাঁ স্যার, এবার কথা বলেন। বলেন। স্যার আমার প্রথম আপনার প্রশ্ন ছিল যে অনশন করছেন 2 দিন ধরে, একটু আপনার শারীরিক অভিমত ব্যক্ত করবেন, কেমন লাগছে আপনার? প্রথমে এই অভিব্যক্তটা আপনি একটু করবেন। 2 দিন ধরে আপনি 2টা থেকে অনশন করছেন, এখন কেমন লাগছে শরীরটা, এবং আপনার সহযোগী যারা 100 জন আছে, আমরা জানার মতো 100 জনের অনশন করছে, তাদের অবস্থা কেমন, আর কোনো সেবা পেয়েছেন কিনা, চিকিৎসা সেবা পেয়েছেন কিনা? জি স্যার, বইয়ে যান, বইলে হইব তো। আমার নাম্বারটা মোবাইলে নেই। হ্যাঁ বসে যান, বসলে পিছনে স্যার বসে যান, সবার টিম নিস। আপনারা বসে অনশন করতেছেন না, তারা চিন্তা এই যে কি বলো আমরা সারা 2 সাইডে বসে যাই, সামনে বসে যান। 3-4 জন শুধু দাঁড়িয়ে থাকে। জি 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 স্যার, বসে যান স্যার। মিডিয়া সকালে আসিয়ে কষ্ট করতেছে, সহযোগিতা না করলে কেমন নাও থাকবে। আমি আপনার একজন সঙ্গী, বসে যান, অনশনটা দেখতে হবে। আমার নাম দিয়ে এটা ওই মিছিল আপনারা সবাই দেখাইতে পারেন না যে আমি নেতা, আমি বলতে পারবো না যে প্রশ্ন করছে না। সবাই বসছে আপনি নেতা হইবেন, আমি নেতা হবো না, আমরা সবাই নেতা। সবাই বসেন, নেতা হইতে চাই না, নেতা হইতে যাইয়েই আমাদের এই করবো। এই কুতুস ভাই, কুতুস ভাই এই আন্দোলন যদি ব্যর্থ হয়, শিক্ষক কিন্তু কয়েক যুগ পিছ হয়ে যাবে। এই আন্দোলন ব্যর্থ হওয়া যাবে না। আমরা না পারলে জনগণ সহ ঘেরাও করবো, আঙুল পাখা করবো, লাগে মরণের মধ্যে তুলবো, ও দিতে দরকার টাইম হিসেবে নামা দেবো। কয়েক যুগ আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কারণ তাকে ভুগতে হবে। আমরা আন্দোলনের অভিজ্ঞতা কখনোই যে শারীরিকভাবে সুস্থর হয় এমন না, তবে those who bears the spirit of movement, they must get enjoyment for their mental strength. আমি বিশ্বাস করি শারীরিক দুর্বলতা, শারীরিক ক্লান্তি, শারীরিক জড়তা, এগুলোকে আমরা সবাই ওভারকাম করতে পারি তীব্র মানসিক শক্তির উদ্বোধিত যে শক্তিধারা আমাদের মধ্যে তৈরি হয়, সেটার দ্বারা। এ জায়গাতেই আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন তার যৌবনের গান প্রবন্ধে, মানুষের যৌবন শুধু তার বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অনেক যুবক মূলত বৃদ্ধ, অনেক বৃদ্ধ মূলত যুবক। ইট ইজ দ্য কমপ্লিটলি এ ম্যাটার অফ ফিলিংস অফ মুভমেন্ট into his or her or their souls and mind. আমি আপনার সর্বপ্রথম প্রশ্নের উত্তরটা এভাবে দিলাম, আমরা এখানে শারীরিকভাবে অবশ্যই সবাই অবসাদে আছি, ক্লান্তিতে আছি, কেননা ইট ইজ নট কমপ্লিটলি পসিবল টু গেট এ সাউন্ড স্লিপ সাজ এ এনভায়রনমেন্ট। ঠিক এইরকম পরিবেশে খুব ভালো ঘুমানোর কোনো সুযোগ নাই। সো উই হ্যাভ সাম টায়ার্ডনেস
ইটস এ ভেরি নর্মাল ইস্যু। আমরা কিছুটা দুর্বল থাকবো, আমাদের শরীরটা অতটা ভালো থাকবে না, এটা স্বাভাবিক। বিকজ কিপিং ফুললি ফিটনেস সাউন্ড স্লিপ নেসেসারি থিং, ভেরি নেসেসারি থিং। আমরা যদি ঠিকভাবে ঘুমাতে না পারি তাহলে আমাদের শরীরটা খারাপ করবে, এটা স্বাভাবিক। তবে আমরা বাংলাদেশের সমস্ত এমপিওভুক্ত শিক্ষক সমাজ 15ই অক্টোবরের মতো ঐতিহাসিক অবিস্মরণীয় দিনে আমাদের যে 5% বাড়ি ভাড়ার বৃদ্ধির প্রজ্ঞাপনটা এই অর্থ মন্ত্রণালয় যার স্পর্ধা দেখিয়েছে, এটা আমাদেরকে দারুণভাবে শক করেছে। আমরা দারুণভাবে ব্যথিত হয়েছি। আমার কাছে মনে হয় দেশে আজকে যদি কোনো নির্বাচিত সরকার থাকতো, সেই সরকারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ থাকুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থাকুক, জাতীয় পার্টি থাকুক, জামাত ইসলামী থাকুক, অথবা অন্য কোন দল থাকুক, আমার মনে হয় না তারা এই স্পর্ধাটা দেখাতে সাহস করত। কেন এভাবে কথাটা বলতেছি? কারণ একটু আগেই তো সিআর আবরার সাহেবরা আমাদেরকে বলল, ইওর ডিমান্ড ইজ নট সো হাই, ইট ইজ পসিবল টু গিভ ফ্রম দ্য স্টেট টু দ্য টিচার কমিউনিটি। It's not high rate, it's not a extraordinary asking. এই কথাটা তো আবরার সাহেবরা মাত্র 2 মাস আগে বলল যে আপনারা যে 20% চেয়েছেন হিসাব নিকাশ দেন, আমরাও হিসাব নিকাশ করি সরকারিভাবে। হ্যাঁ, 20% ব্যাপারে যখন আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার এবং তার সাথে অন্যান্য নেতৃবৃন্দদের সাথে সচিবালয়ে যে বৈঠকগুলো হয়ে গেল, সেখানে আমরা 20% ব্যাপারে সরকারের পক্ষ থেকে রেহানা পারভিন মাননীয় শিক্ষা সচিব উনি স্পষ্টই বলছিলেন 10ই অক্টোবরের পূর্বেই আপনাদের 20% বাড়ি ভাড়া, 3000 টাকা ইনক্লুডেড, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 2 ঈদে 75% বোনাস, এটাকে এনশিওর করা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা তো আগেই তাদেরকে আলটিমেটাম দিয়ে রাখছিলাম। যখন সমগ্র বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক সমাজ অধীর আগ্রহে আশায় পুত রেখেছিল, আশায় বুক বেঁধেছিল, কথাও এলোমেলো হয়ে যাচ্ছে গুম না হওয়ার কারণে। 15ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, ওই দিবসেই আমাদেরকে 500 টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করার দ্বারা বুঝিয়ে দেওয়া হলো যে তারা আমাদের সাথে প্রতারণা করেছে, তারা আমাদের সাথে ছলনা করেছে, তারা আমাদেরকে মূলত সচিবালয় নিয়ে গিয়ে আমাদের নেতৃবৃন্দদের সাথে তামাশা করেছে, নাটক করেছে, মজা করেছে, খেলা করেছে। এটাই তারা 15 তারিখ প্রজ্ঞাপন জারি করার দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিল। বন্ধুরা আমার, এরপরে 12ই অক্টোবর আমাদের জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক শিক্ষক সমাবেশে 5 জন ইয়াং এনার্জেটিক টিচারকে পুলিশ নির্মমভাবে বর্বরভাবে প্রহার করে আহত করে। এরই প্রতিবাদে আমরা জাতীয় শহীদ মিনার থেকে 13ই অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশের সমগ্র এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাগাতার কর্মসূচি পালন করে আসতেছি এবং এই জাতীয় শহীদ মিনারে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা ইতিমধ্যে পালন করেছি লং মার্চ টু সেক্রেটারিয়েট, আমরা পালন করেছি শাহবাগ ব্লকেট। আমাদের এখনকার কর্মসূচি হলো অনশন, ধর্মঘট এবং আজকে আমাদের কালো বেশ ধারণ এবং র্যালি আছে। বন্ধুরা আমার, শেষ করতেছি বক্তব্য। আমরা ততক্ষণ এ ময়দান ছেড়ে দেব না
যতক্ষণ না সরকার আমাদের দাবি পূরণ করার প্রজ্ঞাপন জারি না করবে, we must not avoid the place until we haven't heard the news from the authority of finance and education. And at last I say, movement and movement for long life. Thank you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Amakfira. আমরা দেখতে পাচ্ছি কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলে দুর্ঘটনা হলে উপদেষ্টা বা কোনো সরকার কর্তৃপক্ষ চায়। আমরা শিক্ষকরা দেশের জাতির কারিগর, এখনো কোনো উপদেষ্টা বা কোনো সরকার মহল আমাদের কাছে আসে না, সেটা আপনি কিভাবে দেখছেন? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটার উত্তর আমি গত 3 দিন আগে পেয়েছি। ইংরেজিতে বলি, প্রয়োজনে অনুবাদটা আমি করে দিতে পারি। আমার অনুভূতিটা আসছে এভাবে, এটা কিন্তু একবারে আমার কলবে আসছে অন্তরে। A road's dog is more valuable, more respectable, more better than a MPO related teacher to the eyes of higher authority of Bangladesh. আমার কাছে মনে হয় রাস্তার একটা কুকুরের মূল্য আমাদের এমপিও ভুক্ত শিক্ষকদের চাইতে সরকারের কাছে বেশি। বলবেন প্রমাণ দেন, প্রমাণ দিচ্ছি। 12 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আমার যে 5 জন স্যারকে নির্মম ভাবে পিটিয়ে আহত করা হলো, আমি তাদের একজনের সরাসরি ভাইবে নিছিলাম, জিজ্ঞেস করছিলাম কি হয়েছিল, কিভাবে হয়েছিল। উনি বললেন, আমি আমার এক সহযোদ্ধা শিক্ষককে অ্যারেস্টের হাত থেকে শুধু বাঁচাতে চেষ্টা করছিলাম, এতেই আমাকে পিটিয়ে রক্তাক্ত করছে, আমার ডান বাহুটা প্রায় ভেঙে ফেলছে পিটাতে পিটাতে। এরপরে আমাদেরকে অ্যারেস্ট করে শাহবাগ থানাতে নিয়ে আসা হয়েছে। শাহবাগ থানা থেকে রাত 8টায় শিক্ষক নেতৃবৃন্দ গিয়ে তাদেরকে মুক্ত করে নিয়ে আসে। আমার কাছে এটা পরিষ্কার, আমরা তো বিনা কারণে একটা রাস্তার কুকুরকে সামান্য একটা ইটের ক্ষুদ্র কণিকাও ছুঁড়ে ফেলি না, অনর্থক খামাখা। কিন্তু আমাদের শিক্ষকদেরকে অনর্থক বিনা প্ররোচনায়, বিনা উস্কানিতে নির্মম ভাবে প্রহার করা হয়েছে। তো সরকারের কাছে আমাদের হায়ার অথরিটি যারা আছে গভর্নমেন্টে, তাদের কাছে মূলত আমাদের কোনো মূল্যায়ন নাই। আমরা তাদের কাছে খুবই অসম্মানিত, অপাঙ্ক্তেয়, অত্যন্ত নিচু স্তরের ইতর প্রাণীর মতো হয়তো তারা আমাদেরকে ভাবে, যে কারণেই কেউ এখানে এসে আমাদের সাথে দেখা করার মতো সৌজন্যতা পর্যন্ত দেখাচ্ছে না। মনে হচ্ছে তারা শিক্ষকের কাছে পড়ে না, তাই এরকম। হ্যাঁ, না স্যার, আমি একটু বেরিয়ে যাই তাহলে, একটু আমাকে উঠতে দেন। আমার তো পোশাক অনেক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আমি যখন আমার প্রতিষ্ঠান থেকে বের হয়েছি, আমার জীবনটা উৎসর্গ, আমি আমার জীবনটা দিয়েও যদি আমার সমস্ত শিক্ষক, 5 লক্ষ শিক্ষক পরিবারের মুখে হাসি ফোটে, আমি সেই নিয়ত করে আমি বের হয়েছি। আমি আমার জীবন দিতে চাই, সেই নিয়ত। আমাদের যে আন্দোলন, এই আন্দোলন যদি ব্যর্থ হয়, আমাদের পিছনের যে জেনারেশন আসবে, অন্তত তারা যুগ যুগ ধরে তারা এই সমস্যার মধ্যে সম্মুখীন হবে, তারা এই সমস্যা থেকে বের হতে পারবে না। তাই আন্দোলনরত যত শিক্ষার্থী ভাইয়েরা আমার আছেন, স্যারেরা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে তুলতে হবে। আমাদের কখনো পিছপা হওয়ার মতো আমাদের সুযোগ নেই। হয় বাঁচার মতো বাঁচতে হবে, না হয় মরার মতো মরতে হবে। আমরা এই আন্দোলনকে গণ আন্দোলনের রূপে নিতে চাই ইনশাল্লাহ। আমাদের সাথে আমজনতা আছে, আমাদের সাথে শিক্ষার্থী আছে, আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা আঙ্গুল সোজা রাখেছি, আমরা আঙ্গুল বাঁকাও করতে জানি ইনশাআল্লাহ। আমরা আঙ্গুল বাঁকা করলে
যারা সরকার মহলে আছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনাদেরকে স্পেস দেওয়া হয়েছে, আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, অনেক সময় দেওয়া হয়েছে। আপনারা যদি আমাদের সাথে দুর্ব্যবহার করেন, আমাদের দাবি, যৌক্তিক দাবি যদি মেনে না নেন, তাহলে হয়তোবা আপনাদের গদিও হারাতে হবে। আমাদের সাথে জনগণ আছে। আমরা যখন একটা ডেট দিয়ে আমরা যখন হব, আমাদের সামনে কোনো বাধা আসলে আমরা বাধা মানব না ইনশাল্লাহ। আমরা আমাদের দাবিতে অটল, আমাদের যৌক্তিক দাবি আমরা ছিনিয়ে আনবই। অবশ্যই আমরা এক পা পিছবো না, কারণ আমরা জানি আমরা যদি পিছনে পা দেই আমাদের এই দাবি কখনো, আমরা যুগ যুগ ধরে সেই নিষ্পেষিত হয়ে থাকবো, আমাদের মাথার উঁচু হবে না। তাই ভাইরা আমার, আপনারা কখনোই আন্দোলন থেকে পিছপা হবেন না। আন্দোলন থেকে যদি পিছপা হন, কখনোই আপনারা আর মুক্তি পাবেন না। কাজেই আপনারা আশা রাখেন আমরা সফল হব। আমাদের সাথে জনগণ আছে, আমাদের শিক্ষার্থীর অভিভাবক ভাইরা আমাদের সাথে আছে, আপনাদের কোনো ভয় নেই ইনশাল্লাহ। আমি এই কথা বলেই আমাদের আন্দোলনকে গতিশীল হোক, আমরা আমাদের দাবিতে অটল আছি, আমাদের দাবি ছিনিয়ে আনবো এই আশা ব্যক্ত রেখেই আমি আমার কথা শেষ করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি কাউখালী রাঙ্গামাটি থেকে আসছি। আমাদের এই ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য দাবি সরকারের কাছে বলবো, আমাদের সামান্য দাবি এটা যে সে সকালে আমাদেরকে পূরণ করে দেয়। আমরা আর রাস্তায় থাকতে চাই না। আমরা স্কুলে ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে চাই। আমাদের সামনে টেস্ট পরীক্ষা আছে, তাদের এই পরীক্ষার জন্য আমরা পড়াতে চাই। সরকার যদি এই ছেলে মেয়েদের খারাপ রেজাল্ট করে, সরকারের নিতে হবে। আমরা সামান্য দাবি করছি। আমার বাড়ি পটুয়াখালী, আমি রাঙ্গামাটি চাকরি করি। আমি 1000 টাকা দিয়ে কিভাবে বাসা ভাড়া থাকি, কিভাবে আমাদের ফ্যামিলি চলে, আমার মা বাবা ভাই বোন আমার স্ত্রী পরিজন, কিভাবে আমি তাদেরকে ভরণ পোষণ দিয়ে ঠিক করে রাখতে পারবো? আমি সরকারকে বলছি, আমরা সামান্য দাবি করছি। যত লোকের কাছে জিজ্ঞেস করি, ভাই আপনারা একটু সামান্য দাবি করছেন, এটা তো সরকার মেনে নেওয়া উচিত। আপনারা তো এমন অযৌক্তিক কোনো দাবি করেন নাই, যার কারণে সরকার পারবে না। আপনি দেখেন সরকারে বড় বড় গাড়ি, বড় বড় ইন্ডাস্ট্রির বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে আছে, শিক্ষকের বেলায় দিতে গেলে তার কষ্ট বাজে। আমরা কি এমন কি করছি যে তাদের কোনো ক্ষতি করছি? আমরা আবার স্কুলে যেতে চাই, আমরা রাজপথে থাকতে চাই না। আমরা রাজনীতি করি না, রাজপথে থাকতে চাই না। কিন্তু সরকার যদি আমাদের এই দাবি না মেনে নেয়, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আর আমি আর সরকারকে বলতে চাই, আমরা এই রোদে বৃষ্টিতে ভেজে শহীদ মিনারে আছি, এই শহীদ মিনারে আর থাকতে চাই না। আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের সলিউশন দিয়ে আমরা ঘরে যেতে চাই, আমরা স্কুলে যেতে চাই, আমরা কলেজে যেতে চাই, আমরা মাদ্রাসায় যেতে চাই। সবাইকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সরকার সবসময় আমাদেরকে শিক্ষকদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতি মানছে না কেন? সরকার আমাদেরকে বিভিন্ন ভাবে প্রতিশ্রুতি দেয়। এই 2 মাস আগে বলছে, আপনাদের দেখেন আমাদের যে শিক্ষা উপদেষ্টা আছে একটা অথর্ব, আগনক, ও লেখাপড়াই জানে না। ও যদি বলে যে আপনারা একটা হিসাব দেন, আমার হিসাব দেওয়া লাগে 3টা মন্ত্রণালয় আছে না, ওনার কাছে যদি যায়, শিক্ষকের কাছ থেকে এতগুলো দেওয়া যায়, আপনি বলেন দেওয়া যায়, লিস্ট দেওয়া যায়। উনি 3টা অধিদপ্তরে যদি উনি একটু বলে যে ভাই আপনার 20% কত হয়, 15% কত হয়, ইতে কি কত হয়, এ কি অথর্ব? এই অথর্বকে আমরা রক্তের বিনিময়ে, ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে এই অথর্ব বসাইছি। অথর্ব কোনো কিছু জানে না। এরা আমরা পদত্যাগ চাই, এর অতি বিলম্বে এর পদত্যাগ চাই। এই অথর্ব দিয়ে কোনো কাজ হবে না। ওই শিক্ষার মর্যাদা যেমন দীপুমণি নষ্ট করছে, এই অথর্বটাও নষ্ট করবে শিক্ষাটার ধ্বংস করে ছাড়বে এই অথর্ব। দীপুমণি সমাজ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে, নফলাইয়ে ধ্বংস করছে, এই অথর্ব আইসেও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে। অনত বিলম্ব পদত্যাগ চাই আমরা। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, সে একজন শিক্ষকের মর্যাদা বোঝা উচিত। উনি আমাদের এই আহাজারি কান্না, অনেক কালকে আমি দেখছি দেলোয়ার স্যারের কান্না দেখে আমার চোখ দিয়ে গড়াই গড়াই পানি পড়ছে, যে সে কতটা আমাদের জন্য রাস্তায় ঘুমিয়ে আছে, রাস্তায় হাঁটছে। একটা
কুকুরের সাথে তার ঘুমানো হয়েছে। তারপরে এই অথর্বগুলো আইসা জিজ্ঞেস করে না, স্যার আপনারা কেমন আছেন, আপনারা কি করেন, কি খাইছেন, কি পড়ছেন, কিভাবে আছেন? এই অথর্ব, এমন অথর্ব বসাইছি আমরা টাকা রক্তের বিনিময়ে এই অথর্বকে অনন্ত বিলম্ব তার পদত্যাগ চাই। সবাইকে আমি বলি যে এই অথর্ব দিয়ে আমাদের আর কোনো কাজ হবে না, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে। সবাইকে ধন্যবাদ। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আমরা দীর্ঘ 5 দিন যাবত 8 দিন যাবত ধরে আমরা রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভেজে আমাদের জীবনকে সুন্দর করার জন্য শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান করছি, অনশন করছি। কিন্তু কিছু মহল আমাদের এই যৌক্তিক দাবিকে নস্যাৎ করার লক্ষ্যে পায়তারা চালাচ্ছে। আমি আমার সংগ্রামী ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই অনশনকে যাতে নস্যাৎ করতে না পারে দুষ্কৃতিকারীরা, সেদিকে আপনারা একটু সজাগ হবেন এবং আমাদের যৌক্তিক দাবিগুলো যাতে বর্তমান সরকার শীঘ্রই আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের কর্মস্থলে স্ব কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন, আমি এই কামনা করি। কারণ দীর্ঘদিন ধরে মাধ্যমিক স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষকরা কষ্ট করে আন্দোলনের বিনিময়ে যত কিছু অর্জন করেছে, সব আন্দোলনের বিনিময়ে। আমরা মনে করছিলাম বিগত সরকার চলে যাওয়ার পরপর এই সরকার অন্ততপক্ষে আমাদের সেই বৈষম্য দূর করার আমরা আশ্রয়স্থল পেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত এই সরকারও আমাদের এই শিক্ষকদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। আমরা চাই না, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করুক, আমরা তাদেরকে আন্তরিকতার সঙ্গে পাঠদান করি। আমাদের কিন্তু লজ্জা লাগে, আজকে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা বসে আমাদের ছাত্রছাত্রীদেরকে পাঠদান না করে আমরা এখানে এসে বসে থাকার আমাদের এক মুহূর্ত ইচ্ছা হয় না। আমাদের মনে কিন্তু ভালো লাগে না। আমাদের মন ভালো লাগে আমাদের বিদ্যালয়ে যদি আমরা আমাদের ছেলে মেয়েকে যদি সঠিকভাবে পাঠদান করাইতে পারি, কিন্তু এই অদর্ভ সরকার আমাদেরকে বাধ্য করেছে। এবং আমি জনগণকে বলতেছি, আপনারা দেখেন আমরা আজকে দীর্ঘ 8 দিন যাবত এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করার পরেও আমাদের যথাযথ দাবিগুলো কিন্তু সরকার এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে মেনে নিচ্ছে না। তার জন্য আমরা তার ধিক্কার জানাই এবং এই শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়, এই ক্ষেত্রে কি অন্য কোনো চাপ আছে কিনা? আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে, পরে এটা আবার প্রতিশ্রুতি। আমরা সাথে সাথে আরেকটা জিনিস আমরা এই শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের জানতে চাই, আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দেওয়ার, শিক্ষা মন্ত্রণালয়কে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কেন আমাদের এই প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে বাস্তবে কার্যকর হচ্ছে না? এর পিছনে কারো কোনো ইন্ধন আছে কিনা? আমরা এটা সত্যতা যদি আমাদের মাঝে এসে আমাদের মাঝে প্রচার করেন, তাহলে আমরা যৌক্তিক দাবিগুলো মনে আছে 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 আসসালামু আলাইকুম। সম্মানিত 6 লক্ষ শিক্ষক পরিবার যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আমি আমার বাড়ি টাঙ্গাইল মধুপুর, আমি চাকরির সুবাদে সেই 550 কিলোমিটার দূরে রাঙ্গামাটিতে কর্মরত আছি। 4 জন সদস্য সহ আমি রাঙ্গামাটি এমন একটা জায়গায় থাকি যেখানে পাহাড় আর পাহাড়, পর্বত আর পর্বত, কিন্তু সেখানে 1000 টাকা গড় ভাড়া পাওয়া যায় না। আমি শিক্ষা উপদেষ্টাকে বলবো, আপনি একদিন রাঙ্গামাটি যায় দেখেন, আপনি রাঙ্গামাটির 1 গ্লাস পানি খাইতে পারবেন কিনা। আমার বছরের পর বছর রাঙ্গামাটির সেই পাহাড় থেকে ঝরা পানি খাইতে হয়, আমি পানি কিনা খাইতে পারি না। যেখানে টিউবওয়েল থেকে পানি ওঠে না, সেই পানি আমাকে খাইতে হয়। খাল থেকে পানি সংগ্রহ করে খাইতে হয়।
আর আপনি আছেন আলিশান ভবনে আপনার পদমর্যাদা নিয়ে। আপনি কোনো বদলি ব্যবস্থাও করেন না, আপনি শিক্ষকদের কোনো চাহিদাও মেনে নেন না। কিন্তু আমরা জানতাম কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল যে আপনি হয়তো 5% হয়তো 6 মাস পরে দিবেন, আর 5% হয়তো আপনি সামনের বাজেটে দেওয়ার একটা প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। কিন্তু আমরা দেখলাম সেদিন যখন আমাদের এই জাতীয় ঐক্য পরিষদ থেকে আপনি যখন ডাকলেন, যখন আপনার কাছে যাওয়া হলো, তখন আপনার পাশে একজন অশিক্ষক, একজন অকর্মণ্য লোক, সেই অশিক্ষক অকর্মণ্য লোকের আপনি মন্ত্রণালয়ে বসে আছেন। সেই সেলিম ভূঁইয়ার কথায় আপনি চলেন, সেলিম ভূঁইয়ার কথায় আপনি ওঠেন, তাহলে আপনাকে ওখানে থাকার কোনো অধিকার নেই। আপনি ওখান থেকে সরে পড়েন, তাহলে সেলিম ভূঁইয়াকে আসনটা দিয়ে দেন, কারণ আপনি সেলিম ভূঁইয়াকে ছাড়া কোনো সংবাদ সম্মেলন করতে পারেন না। আপনার এত ভয়, আপনার এত আপনার ভিতরে একটা ভয় কাজ করে যে আপনি সেলিম ভূঁইয়া ছাড়া চলতে পারেন না, শুইতে পারেন না, বসতে পারেন না, টয়লেটে গেলেও আপনি সেলিম ভূঁইয়াকে নিয়ে যান। আপনার মনে একটা ভয় হয়ে গেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ এই মুহূর্তে সংবাদ পেয়েছি বাংলাদেশের 450টি উপজেলা থেকে শত শত শিক্ষক এখনো রাস্তায় আছে। আগামীকালের মধ্যে বুঝতে পারবেন আপনাদের অবস্থাটা কেমন হয়। যারা বলে একটা দলের আন্দোলন, তাহলে বুঝতে পারতেন আমাদের কাজকর্মের ভিতরেই। আমরা কিন্তু পুলিশের ব্যারিকেডে হাত দিই নাই। একটা দলের কর্মকাণ্ড হলে অবশ্যই সেই ব্যারিকেডটা ভেঙে আপনাদের মার্জার ভিতরে যায় পড়তো। মনে রাখবেন, এটা কোনো দলীয় কার্য নয়, এটা একটা দলের কাজ। সেটা হলো বাংলাদেশে যে 6 লক্ষ শিক্ষক পরিবার আছে, এই 6 লক্ষ শিক্ষক পরিবার কখনোই কোনো দল করে না। যে শিক্ষকটা দল করে, ওই শিক্ষকটা আপনি পাশে নিয়ে বসে থাকেন সেই সেলিম ভূঁইয়া, সেই জাকির সাহেবকে নিয়ে। কিন্তু 6 লক্ষ শিক্ষকের ভিতরে আপনি কিন্তু কোনো একটা শিক্ষক নয়। একটা প্রয়োজনীয় ওষুধ যখন মানুষের শরীরে পুশ করলে মানুষ জীবিত হয়ে যায়, মৃত মানুষ, সেই ওষুধটা যখন ডেট ওভার হয়ে যায় তখন সেই ওষুধটা বিষাক্ত হয়ে যায়। আর আপনি সেলিম ভূঁইয়া সাহেব, আপনি কিন্তু ডেট ওভার হয়ে গেছেন, আপনি বিষাক্ত লাগেন। আপনার জন্য বৃহৎ একটা রাজনৈতিক দল বিএনপি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারা বাংলাদেশে যে শিক্ষকগুলো আশায় বুক বেঁধেছিল সামনের হয়তো নির্বাচনে, কিন্তু একটা বিষধর সাপের জন্য কিন্তু আজ বিএনপির নাজেহাল অবস্থা। অবশ্যই এর কিছু কিছু নমুনা কিন্তু আপনারা পাচ্ছেন। বাংলাদেশের 3টা বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্টটা দেখছেন, নির্বাচনের রেজাল্ট, একমাত্র এই সেলিম ভূঁইয়াদের জন্য এই ভরাডুবি। সামনের নির্বাচন কি হবে সেটা আমরা আপনাদের কাছে এখন অনুরোধ করব, জনাব তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ করব, আপনাদেরকে আমরা চাই আপনারা দেশকে হাতে নেন, দেশের ক্ষমতাকে হাতে নেন, কিন্তু শিক্ষকের সাথে কোনো ছলছাতুরি করলে আপনার জীবন রক্ষা পাবেন না। আর পুলিশ ভাইদের কাছে বলবো, আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করার কথা ছিল করতেছিলেন, কিন্তু কার উসুলে কার কথায় আপনারা শিক্ষকের গায়ে হাত দিয়েছেন, এর বিচার কিন্তু অবশ্যই এক সময় হবে। 6 লক্ষ শিক্ষক পরিবারের অভিশাপ আপনার সেই কপালে পড়বে। আপনি যে হাত দিয়ে শিক্ষকদের গায়ে আঘাত করছেন, মনে রাখবেন যে পৃথিবীতে কোনো মানুষের অন্যায় করে তার বিচার একমাত্র পৃথিবীতে হয়, আল্লাহ সেটা করে না। আমরা আপনাকে অভিশাপ দিচ্ছি, এই সমস্ত পুলিশ ভাইদের যারা
একজন সম্মানিত মানুষের গায়ে হাত তুলে মানুষকে অসম্মানিত করে যারা বিশ্বের বিভিন্ন দেশে প্রচারিত বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় আল জাজিরা সহ বিবিসি সহ সিএনএন সহ এই খবর যখন পৌঁছে গেছে তখন বাংলাদেশের মূর্তি কিন্তু ভালো হয় নাই। আমরা কিন্তু ইতিমধ্যে সংবাদ পেয়েছি জাতিসংঘ থেকে কিন্তু পুলিশের বহরকে বয়কট করা হয়েছে। আপনাদের কিন্তু অবস্থা ভালো নয়। আপনারা কিন্তু কিছুদিন আগেও কিন্তু অনেক পুলিশ কিন্তু মারা গেছে। আপনারা যাদের নির্দেশে কাজ করছেন তারা কিন্তু মারা গেছেন। কাজেই আমাদের এই আন্দোলনের সাথে আপনারা একত্রতা পোষণ করেন, শিক্ষকদের আন্দোলন এই আন্দোলনের সাথে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন। আপনাদের কোনো ক্ষতি হবে না, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, কোনো গণ অভ্যুত্থানও হবে না। কিন্তু আপনারা যদি এই সুযোগটাকে আপনাদের যদি মনে করেন যে না এটা কোনো বিষয় নাই, কয়েকদিনের মধ্যেই এরা রাস্তা থেকে সরে যাবে, কিন্তু যাবে না। বাংলার শিক্ষক মরতে জানে, বাংলার শিক্ষক রক্ত দিয়েছে, রক্ত আরো দিবে, শিক্ষকদের দাবিকে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমার প্রিয় শিক্ষক মন্ডলীকে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি আছি। জাতি আজ লজ্জিত বিশ্বের দরবারে যে জাতির কারিগর শিক্ষকেরা অনশন করছে, এটা যে কত বড় লজ্জিত সেটা বলে শেষ করা যাবে না। তো অনশন আজকে 7ম দিন নিযুক্ত শিক্ষকদের 3 দফা কর্মসূচি চলছে। তো আমি এখান থেকে আছি, বিদায় নেব, আবারও আপনাদের কাছে থাকবো। আমার আজকে তাদের কর্মসূচি 12টা থেকে কালো বেজ দিয়ে মিছিল করবে। তো আমরা শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করবো যারা দূর দূরান্ত আছেন এই আন্দোলনে শরিক হবেন। তো আমি এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিদায় নিচ্ছে, আবারও ভিডিও নিয়ে আসছি। শিক্ষকদের দাবি পূরণ হোক সেই প্রত্যাশা রেখে আজকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।